নমস্কার, রূপকুণ্ড ট্রেকের শেষ অধ্যায়ের গল্প দিয়ে আজকে শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাথারনাচনি থেকে বাগুবাসা পৌঁছানো এবং সেখান থেকে পরের দিনের আমাদের রূপকুণ্ড সাবমিট এবং সেখান থেকে আবার লোহাজাংয়ের যে ফিরে আসার গল্প সেটা দিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন আমার লোহাজাং থেকে দিদিনা হয়ে আলিবুগিয়ালে পৌঁছানো এবং সেখান থেকে আভিন খড়কে রাত্রিবাস এবং তার পরের দিন আবার পাথারনাচনিতে পৌঁছানোর গল্প। যারা আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য আই বোতামে লিঙ্ক দেওয়া রইল, তাছাড়া ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এইটা দিয়ে গিয়ে এই যে এন্ডে দেখা যাচ্ছে এটাকে পেরোতে হবে। এইটা হচ্ছে ট্রেল, এটা দিয়ে ওপারে যেতে হবে। ওই যে আমরা ওখানে ছিলাম, ওখান থেকে উঠে এসছি, কেউ কেউ আসছে। এবার এই রাস্তাটা দিয়ে আমরা যাব, অনেকটা উঠতে হবে আজকে। এখন বেশ উপরে এই যে উঠছি, সেই নিচ থেকে এই যে এগুলো দেখছিলাম, এই পাহাড়গুলো, সেই পাহাড়ের ঢাল বেয়ে এখন লম্বা চড়াই, অনেকটা এসছি, এখনো অনেকক্ষণ। পাথারনাচনি থেকে বাগুবাসা পৌঁছাতে হলে আজ প্রায় 4 কিলোমিটার ট্রেক করতে হবে। গাইড রাজেন্দ্রজি বলে রেখেছেন আজকে পুরোটাই চড়াই, কোথাও কোনো উতরাই নেই। আসলে এই ক্যামেরা নিয়ে হাঁটাটা একটু কষ্টসাধ্য এই ধরনের পথে, তবুও আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে উঠবো এখানটায়। আসলে এই পথে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, এত পাথুরে পথ, তাই খুব সাবধানে পথ চলতে হয়। আমরা এই রাস্তা ধরে যাব, ওই যে দূরে রাস্তাটা দেখছেন, ওই ট্রেলটা দিয়ে এসেছি। যেখানে পাথারনাচনিতে ছিলাম ওটা আর দেখা যাচ্ছে না, অনেকটা উপরে উঠে এসেছি। এইটা কালুবিনায়ক মন্দিরের আগে, নাম না জানা মন্দির, পেছনটা এরকম, যদিও মেঘ আছে। কালুবিনায়ক মন্দিরে এসে পৌঁছে গেছি। প্রচুর চড়াই ছিল, এখানে আমরা বসে আছি, আন্টি আঙ্কেল এখনও এসে পৌঁছায়নি। জায়গাটার ভিউটা শুধু দেখুন। আর এটা হচ্ছে কালুবিনায়কের মন্দির। কালুবিনায়ক হচ্ছে আসলে সিদ্ধিদাতা গণেশ। রূপকুণ্ড ট্রেকের সময় এনাকে প্রণাম করে তবে রূপকুণ্ড ট্রেকে যাওয়া হয়। আর এই যে শাকটা দেখছেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত বাজাতে পারিনি, একমাত্র এই গাইড ছাড়া। ইনি শুধু শাকটা বাজাতে পেরেছেন, বাকি আমরা যারা এসেছি সকলেই একবার করে চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ পারেনি। অন্যান্য গ্রুপ থেকেও যারা এসেছে তারাও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ সফল হয়নি। আর চারিদিকটা দেখুন কি যে অপূর্ব, যদিও খুব মেঘ, তবুও জায়গাটা কিন্তু দুর্দান্ত। এখানে এসে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা আমাদের লেগে গেল। গাইড বললেন যদি মেঘ না থাকতো তাহলে এখান থেকে যে পিকগুলো সমস্ত ক্লিয়ার দেখা যায়, কিন্তু ওই যে ভাগ্যমন্দ। যখন আসছিলাম তখন বেশ গরম লাগছিল, এখন বেশ ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরতে হবে এবার। অবশেষে এই যে ভদ্রলোক অন্য গ্রুপের, ইনি শাকটা বাজাতে পেরেছেন, আর আমাদের মধ্যে আমরা কেউই পারলাম না, একমাত্র মনোদীপ যে অনেক চেষ্টার পরে বাজাতে পেরেছে। মেঘ আছে আকাশে, চারিদিকটা মেঘে ঢেকে যাচ্ছে, কিন্তু তাতেও খুব সুন্দর লাগছে। মহারাষ্ট্রিয়ান যারা এসেছেন তাদের যে গাইড ছিলেন উনি অনেক খোঁজাখুঁজির পর এই একটা মাত্র কিরাজারি সংগ্রহ করতে পেরেছেন। এই কিরাজারি খুঁজে পাওয়াটাও কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার। এটা ঘাসের মধ্যে এমনভাবে থাকে যেটাকে সহজে খুঁজে পাওয়া যায় না। এর গায়ে মাটি লেগে রয়েছে, এটাকে পরিষ্কার করে
তবে এটা বিক্রি হয়। এটা তিব্বত দিয়ে চীনে যায় এবং চীনে নাকি এটাকে মেডিসিনে ইউজ করা হয়। আর এই একটা কিরাজারির দাম শুনলাম নাকি কয়েক লাখ টাকা। তো সেই কিরাজারিটা আমরা একটু দেখছি। দেখুন এই কিরাজারিটা কেমন একটা পোকার মতন দেখতে। চলুন তাহলে এগানো যাক। এই যে আমরা এখন বাগুবাসার দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা, বেশ ঠান্ডা লাগছে, আবার যথারীতি জ্যাকেট পরে নিয়েছি। এই যে চারপাশটা এরকম বরফ ঢেকে গেছে, মেঘ আর বরফ যেন মাখামাখি করে রয়েছে। যেখানে বরফটা গলেছে সেখানটা বেশ কাদা হয়েছে। দেখুন মৌনদী বেগোচ্ছে, মেঘগুলো দেখুন যেন আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে। এই যে এটাকে পেরোবো, বরফ পড়েছে এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে। এই এই দেখে দেখে এই ধরনের বরফে এই সমস্যাটাই সব থেকে বেশি হয়। এই বরফটা কিন্তু স্লিপারি, হ্যাঁ, পা একদম রেখে বুঝে বুঝে রাখতে হবে। হ্যাঁ, সামনেটা একটু দেখাই, যদিও খুব মেঘেরা নিচে, আমরা মেঘের মাঝ দিয়ে যাচ্ছি। এই যে ওই যে সকলে যাচ্ছে, পূর্ব এই দৃশ্য, কেউ কেউ ফিরছে আর আমরা যাচ্ছি। হ্যালো সবাইকে, পেছনটা আমার এরকম রয়েছে, সামনেটা এরকম। যাচ্ছি, আগে এগোতে হবে। এই যে এইভাবে যাব এখন। দারুণ দারুণ, সামনে পূজা যাচ্ছে, চারিদিকটা এরকম দুর্দান্ত। আমরা প্রায় বাগুয়াবাসা ক্যাম্পসাইট পৌঁছে গেছি। ক্যাম্পসাইট পৌঁছানোর আগের মুহূর্ত এটা। দূরে দেখা যাচ্ছে ওই যে ক্যাম্পসাইট। বাগুয়াবাসার উচ্চতা প্রায় 14,117 ফিট। চলুন ক্যাম্পসাইট পৌঁছাতে পৌঁছাতে এই রূপকুণ্ড লেক নিয়ে দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। মাইথোলজিক্যালি বলা হয় যে ভগবান পার্বতী যখন দস্যুদের দমন করে হিমালয়ে ফিরছিলেন, তখন তার রক্তস্নাত শরীরকে উনি স্নান করানোর ইচ্ছে প্রকাশ করেন ভগবান শিবের কাছে, এবং শিব তার ত্রিশূলের খোঁচায় এই রূপকুণ্ড লেকের সৃষ্টি করেছিলেন। রূপকুণ্ড লেকের আরেকটা নাম হচ্ছে কঙ্কাল হ্রদ বা স্কেলেটন লেক। এখানকার মানুষেরা বিশ্বাস করেন যে নন্দা দেবীর রাজযাত্রায় হিলস্ট্রমে বহু ভক্ত এখানে মারা গিয়েছিলেন। তাছাড়াও আরেকটা তত্ত্ব যেটা উঠে আসে সেটা হচ্ছে 1841 সালে তিব্বত আক্রমণ করেছিল ভারতীয় সেনা, এবং সেই ভারতীয় সেনাদের নাকি এখানে কঙ্কাল পাওয়া যায়। 25 বছর ধরে জানেন এই লেকটা নিয়ে বিভিন্ন গবেষণা চলছে। সম্প্রতি ভারত, আমেরিকা এবং জার্মানি যৌথ গবেষণায় উঠে এসেছে যে এখানে যে কঙ্কালগুলো পাওয়া যায় সেগুলো প্রায় 12,000 বছর আগের পুরনো। তাই মনে করা হয় এই কঙ্কালগুলো কোনো একটি ঘটনার ফলাফল নয়। আমরা ক্যাম্প সাইটে পৌঁছে গেছি, এখন আমাদের লাঞ্চ টাইম। সবাই ডাইনিং টেন্টে এসে গেছি। খিচুড়ি, পাপড়, আচার, স্যালাড। এই স্যালাড দিচ্ছি, সবাই আচার নেব। লাঞ্চ শেষ করে বাইরে এসে দেখি যে গ্রুপগুলো ছিল তারা সবাই চলে গেছে। পুরো জায়গাটা ফাঁকা, শুধু আমরা আছি আর আরেকটা গ্রুপ আছে। মাঝের যে টেন্টটা ওটা আমার, মানে আমি আর জয়া আছি। ওটা আমাদের নীল আর লালের যেটা, ওটা হচ্ছে ডাইনিং টেন্ট, সামনেরটা কিচেন টেন্ট। ওইখানে আঙ্কেল আন্টি আছেন, বাকিরা এখানে। এই যে টেন্টগুলো দেখছেন, আরেকটা যে গ্রুপ আছে এটা তাদের করে গেছে পুরো। প্রকৃতি জানে নানা রূপে আমাদের সামনে ধরা দিচ্ছে। দেখুন আকাশটা কখনো একদম এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে, কখনো কখনো এক রাশ মেঘ এসে চারিদিকটা ঢেকে দিচ্ছে। আর আমরা আমাদের ফোনের গ্যালারিতে, মনের মণিকোঠায়, স্মৃতির পাতায় এই মুহূর্তগুলোকে বন্দি করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। কি যে অপূর্ব এই রূপ!
আমরা আমাদের 2 হাত বাড়িয়ে যেন এই প্রকৃতির রূপকে ধরে নিতে চাইছি। চারিদিকটা অপূর্ব সুন্দর। সায়ুদরা ড্রোন ক্যামেরা এনেছে, ওটা ওরা ওড়ানোর চেষ্টা করছে, আর আমরা বাকিরা এখানে দাঁড়িয়ে প্রকৃতিকে যেন আলিঙ্গন করার চেষ্টা করছি। আবার ওদিকে ডাক পড়েছে, চলুন। কালকের যদি সাবমিট করতে পারা যায় ওয়েদার বুঝে, তার প্রস্তুতি চলছে। আগে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন সবাই সবারটা নিজেদেরটা ট্রাই করছে। হঠাৎই বৃষ্টি পড়া শুরু হয়েছে। ব্যাস, এই বৃষ্টি থেকে এবার দেখুন আমরা সবাই টেন্টে ঢুকে পড়েছি। টেন্ট থেকে এই বরফ পড়া উপভোগ করছি। কিছুক্ষণ পরেই ফ্লেক্সগুলো, যেমন ওলে যেটাকে বলে, পড়া শুরু হয়েছে। পুরো চারিদিকটা ওলেতে ঢেকে যাচ্ছে, পুরো চারিদিকটা সাদা। দেখুন বৃষ্টি কমে এখন ওলে পড়া শুরু হয়ে গেছে। পুরো চারিদিকটা দেখুন, একটু আগে যেরকম ছিল তার থেকে একদম চেঞ্জ হয়ে গেছে। কি যে ভালো লাগছে, তবে চিন্তাও হচ্ছে, জানি না কালকে কি হবে। এই বাগুয়া বাসা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেটা গাইডের কাছ থেকে শুনলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে খুব মন চাইছে। পুরো বরফে আমার টেন্টটা দেখুন ঢেকে যাচ্ছে, ওলে পড়ছে এখনো। এই বাগুয়া বাসাতে যখন দেবী পার্বতী ফিরে যাচ্ছেন হিমালয়ে, তখন এই বাগুয়া বাসাতে উনি ওনার যে বাহন বাঘকে এখানে রেখে যায়। তো সেইখান থেকে এই জায়গাটার নাম বাগুয়া বাসা। বাইরে বরফের ওলে পড়ছে আর আমরা বেরিয়ে এসেছি শুক খাবো বলে। চারিদিকটার এই অবস্থা। সবাই বেরিয়েছে স্যুপ খাবে এখন। এই যে স্যুপ রাখা আছে এখানে, স্যুপের মধ্যে ওলে পড়ছে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, এখন ঘড়িতে 6টা। আমাদের আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ কালকে 2টোর মধ্যে আমাদের রেডি হতে হবে, গাইড যা বললেন, এবং ব্রেকফাস্ট করেই আমাদের বেরোতে হবে। আমার টেন্ট থেকে বাইরের টেন্টটা দেখুন, পুরো ছবির মতন। এখন ঘড়িতে 3:01। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। ক্যাম্পন গিয়ার বেঁধে আমরা তৈরি। কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু নিজেদের হেডল্যাম্পের আলোতে যেটুকু দেখা যাচ্ছে। ডালিয়ার মতন একটা ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, আর রিফ্রেশমেন্টে একটা ফ্রুটি আর এক বিস্কিট আছে, একটা ক্যাডবেরি আছে। এবার আমাদের রওনা দিতে হবে, চলুন এইভাবে এগোই। রাতে বিশেষ কিছু ভিডিও করতে পারিনি, কেন চারিদিকটা খুব অন্ধকার ছিল। চাঁদটা দেখুন, শুধু মনে হচ্ছে হাত দিয়েই ধরতে পারবো। অবশেষে পৌঁছালাম রূপকুণ্ড লেক। এই লেকটাতে পুরোটাই এখন বরফ হয়ে রয়েছে, কিন্তু কিছু কিছু এই যে একটা হাড়, হয়তো যেখানে পা দিচ্ছে সেখানেই হয়তো হাড়। ওই দিকটাতেও আমার মনে হচ্ছে ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে, যখন হ্যাঁ। পৃথিবীর অতি আশ্চর্য একটি লেক, যার পরতে পরতে রহস্য। এই লেকের উচ্চতা 16,500 ফিট, প্রায় 5,500 মিটার। এখানে পৌঁছাতে প্রায় 10 কিলোমিটার হাঁটতে হয়েছে। এই যে ছোট্ট একটি মন্দিরের মতন করা, এখানে শিবের একটা ছোট্ট প্রতিকৃতি রাখা আছে। একজন গাইড ধূপকাঠি নিয়ে এসেছিলেন, সকলেই এখানে একটু পুজো করছিল, আমিও করলাম। যদিও আমি খুব বেশি রিচুয়াল নই, তবুও আমার কাছে এই প্রকৃতি শিব। আমার মনে হয় যে ওনার ইচ্ছে ছাড়া এই পৃথিবীতে একটা পাতাও নড়ে না। যখন মনে হচ্ছিল হয়তো এই ট্রেকটা সম্পূর্ণ করা সম্ভব নয় ওয়েদারের কারণে, তখন সত্যি সম্ভব হলো, এবং এটা বিশ্বাস করছি যে আজকে আমি এখানে। এই যে জুনারগলি টাবটা দেখা যাচ্ছে, এখানে যেতে পারলাম না, পারমিশন পাইনি আমরা। শুধু আমাদের যারা গাইড আছেন দুজন, ওনারা গেছেন। কুকুর দুটোকে দেখুন, সেই নিচ থেকে আমাদের সাথে সাথে এসেছে এই রাত্রেবেলায়। বাঙালি এই গ্রুপটাও রয়েছে। চলুন মন্দিরটার কাছে একটু নিয়ে যাই। এটা ঠিক মন্দির নয়, কিন্তু এই মাঝখানে একটা এরমভাবে করে এখানে
শিবের প্রতিকৃতি রাখা, কিন্তু দেখুন এটার উপরে কিন্তু বরফ নেই। কি আশ্চর্য, তাই না? চারিদিকে বরফ, কিন্তু ঠিক যেখানে শিবের প্রতিকৃতিটা রাখা সেখানে কিন্তু বরফ ঢেকে যায়নি। 12 বছর অন্তর অন্তর এখান দিয়ে রাজযাত্রা হয়, 2026-এ হবে। লুনারগালি যেতে পারলাম না, তাই একটু আফসোস রয়েই গেল। শুধুমাত্র গাইডরাই যেতে পেরেছে। গাইড বারবার এবার তাড়া দিচ্ছে, নিচে নামতে হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসেছি, গাইড বারবার বলছেন এবার নিচের দিকে না নামলে বরফ গলতে শুরু করলে তখন নামাটা মুশকিল হবে। তো চলুন এবার নামবার প্রস্তুতি নিই। আমাদের 14 জনের গ্রুপে আমরা মাত্র 9 জন সাবমিট করতে পেরেছি। মহারাষ্ট্রিয়ান যারা এসেছিলেন তাদের 3 জন মাঝপথ থেকে ফেরত গেছেন, তাদের একটু শরীর খারাপ হচ্ছিল, মাথা ঘুরছিল। তাদের মধ্যে একটি মেয়ে, আমারই মেয়ের বয়সী। আন্টি আঙ্কেল আসতে পারেনি, তো এবার নামতে হবে। চলুন গ্রুপ ফটো একটু তুলি। গ্রুপ ফটো তুলে আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম, যেটা খুব ইচ্ছে করছিল। সব কিছু ভিডিও করে রাখতে পারিনি, হাঁটু অবধি প্রায় বরফে ঢুকে যাচ্ছিল। নামতে নামতে আমরা অনেকটাই নেমে এসেছি, প্রায় কাছাকাছি, কিন্তু এখনো অনেকটা নামতে হবে। আমি একটু পরে দেখাচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে এখন নামতে হবে, ওই যে ট্রেলটা দেখা যাচ্ছে ওটা দিয়ে যেতে হবে। ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। আজকে সাবমিট শেষ হয়ে সমস্ত পিকগুলো দেখা যাচ্ছে। আজকে আকাশ দুর্দান্ত ক্লিয়ার। কালকে এত বরফ পড়লো যে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। এখন বলতে পারবো না কোথা থেকে এসেছি। ওই যে দূরে ট্রেলটা দেখা যাচ্ছে, সেই ট্রেল পেরিয়ে ওই পাহাড় পেরিয়ে কোথায় গেছিলাম জানি না, কিন্তু সাবমিট করতে পেরেছি। আমার যেহেতু চেহারাটা একটু ছোটোখাটো, তাই এক এক জায়গায় আমার হাঁটু অবধি বরফে ঢুকে যাচ্ছিল জানেন। নামবার সময় বেশ বেগ পেতে হয়েছে। আজকের আকাশটা দেখুন, অপূর্ব নীল একদম দেখুন, আর সমস্ত পিকগুলো একদম ক্লিয়ার। নন্দাঘুন্টি, ত্রিশূল, সমস্ত পিকগুলোকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন। চোখাম্বা দেখা যাচ্ছে, আসবার সময় মেঘের জন্য দেখতে পাইনি। এই যে পুরো পিকটা ক্লিয়ার, দারুণ ওয়েদার। যেটুকু আক্ষেপ ছিল সেটাও পূরণ হলো। সেই চেনা পথ ধরে বাগুবাসাকে পিছনে ফেলে, কিছু দেখা যাচ্ছে না, মেঘ করে গেছে। সেই চেনা পথে আজকের গন্তব্য আমাদের পাথারনাচনি। আজকে রাতটা পাথারনাচনিতে কাটাবো। কালকে সকালে আবার আমরা 1-এ চলে যাব, সেখান থেকে লোহাজাং। একই পথ, চেনা পথ, তবে অনেকটা লম্বা। আমরা সাবমিট করে আসার পরে আমাদের লাঞ্চ হলো। লাঞ্চ হয়ে এখন ঘড়িতে ওই 11:15 বাজে। আমরা রওনা দিয়ে দিয়েছি। আগে ওই যে অনেকে যাচ্ছে, পেছনেও কেউ কেউ আছে। চলুন এবার আমাদের ফেরার পালা। পাথারনাচনি থেকে এখন ব্রেকফাস্ট করে আমরা 1-এ নেমে যাব। 1 থেকে আবার লোহাজাং। সব টেন্ট নিজেদের টেন্টে আপাতত নিজেদের লাগেজ গোছানোর কাজ চলছে। এটা ছিল আমাদের টেন্ট, আমরা জয়ার। কি অপূর্ব লাগছে চারিদিকটা। সকালবেলা বাথরুম যেতে গিয়ে আন্টি পড়ে গেছেন, তাই আন্টি একটু অসুস্থ। আন্টিকে ঘোড়ায় করে নামানো হবে। আমরা রওনা দিয়েছি পাথারনাচনি থেকে। এখন চলেছি 1 হয়ে লোহাজাংয়ে যাব। তো পৌঁছাতে পৌঁছাতে অ্যাটলিস্ট 2টো তো বেজেই যাবে, বেশিও বাজতে পারে। তো নিচ থেকে উঠে এসেছি, নিচটা দেখাচ্ছি। চলেছি, এখন অনেকক্ষণ হাঁটতে হবে। আমাদের আজকে প্যাক লাঞ্চ। ব্রেকফাস্টে আমাদের পুরি আর ছোলে ছিল, খুব ভালো।
এই যে নিচেরটা এরকম, আমাদের টেন্টগুলো আর দেখা যাচ্ছে না। পাথানাচেনের পিকগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। ওই যে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন, যখন আমরা বাগুবাসা পৌঁছালাম তখনও একটা পিকও দেখতে পাইনি, পুরো মেঘে ঢাকা ছিল। কিন্তু আজকে প্রকৃতি আর তার প্রতি কোনো অভিযোগই রাখতে দেয়নি। দেখুন আকাশটা, চারিদিকের পিকগুলো একদম পরিষ্কার, আকাশ একদম ঝলমল করছে, সুন্দর একটা সকাল। কী যে ভালো লাগছে, মনের মণিকোঠায় এই সুন্দর প্রকৃতিকে লিপিবদ্ধ করে রাখলাম। আসার সময় যাদের সাথে পরিচয় ঘটাতে পারিনি, চলুন এখন তাদের সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। ত্রিশূল, এটা নন্দাঘুন্টি, এটা নীলকণ্ঠ, চোখাম্বা, বান্দারপোচ, এদিকে পুরো ট্রেলটা। ব্যাকগ্রাউন্ডে আঙ্কেলের গলা পাচ্ছেন নিশ্চয়ই আপনারা সবাই। আঙ্কেল আমাদের সাথে আসছেন হেঁটেই, কিন্তু আন্টির শরীরটা যেহেতু একটু খারাপ হয়েছে তাই আন্টিকে ঘোড়ায় করে নিয়ে আসা হচ্ছে। এখনও আন্টি এখানে এসে পৌঁছাননি, আমরা অলরেডি এতটা নেমে এসেছি। এখন বেদনি বুগিয়াল দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় উপর দিয়ে গেছিলাম বেদনি বুগিয়ালের, এখন বেদনি বুগিয়ালের মাঝখান দিয়ে যাব। এখানে নীলকণ্ঠ আর চোখাম্বা, আগের দিন যাওয়ার সময় কিছু দেখা যায়নি, কিন্তু আজকে পুরো ক্লিয়ার, অপূর্ব। বেদনি বুগিয়ালের এই সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যেতে এত ভালো লাগছে, মনে হচ্ছে জুতো খুলে খালি পায়েই হাঁটি। এটা বেদনি বুগিয়ালের মাঝ বরাবর একটা জায়গা, আমরা পৌঁছে গেছি। চারিদিক থেকে কী যে সুন্দর লাগছে এই জায়গাটা, সবুজ ঘাসে ভরে রয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে বর্ষাকালে জল ধরে রাখা হয়, এই জল দিয়ে বিদ্যুৎ তৈরির কাজে লাগে। আর ওই যে উপর থেকে যে ট্রেলটা গেছে দেখছেন, ওটা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন গেছি। আর এখন এই বেদনি বুগিয়ালের মধ্যে দিয়ে গিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। এটা একটা ত্রিশূলের মতন এখানে আছে, এখানে সবাই ছবি তুলছে, আমরাও গ্রুপ ছবি তুললাম, তারপরে নিচের দিকে রওনা হলাম। নিচের দিকে যাওয়ার রাস্তাটা দেখুন, রডোডেনড্রনের জঙ্গল, কি অপূর্ব। আর ওই যে সামনে কালো কুকুরটাকে দেখছেন, এইটা আর এই সাদা কুকুরটা সর্বক্ষণের সঙ্গী। আমরা যাওয়ার সময় এখান দিয়ে যাইনি, ফেরার সময় এদিক দিয়ে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে ছোট্ট একটা টি পয়েন্ট আছে, এই যে এটা সেটা। তারা চা খাবেন, এখানে বসে খেতে পারেন, রেস্ট নিতে পারেন। ছোট্ট একটা মন্দিরের মতন, খুব সুন্দর জায়গাটা। ঘোড়াগুলো আসছে, হ্যাঁ এই যে পেছন পেছন চলে এসছে, এখনো আছে বাঘু। বাঘু হঠাৎ করে ঘোড়াগুলো এমনভাবে গায়ের উপর এসে পড়েছিল যে তাড়াতাড়ি করে ফোনটা অফ করে দিয়েছিলাম। এই যে গারুলি পাতাল, এটা খুব সুন্দর একটা জায়গা জানেন। আমরা যাওয়ার সময় এটা দিয়ে যাইনি, যেহেতু দিদিনা ভিলেজ হয়ে গেছিলাম। এটা নাব্বার রাস্তা, আমাদের এখনও অনেকক্ষণ যেতে হবে। আন্টি এখনও আসেনি। আরেকজন যে মহারাষ্ট্রিয়ান ভদ্রলোক, উনিও ঘোড়া করে নামছিলেন। উনি বললেন যে আন্টির শরীরটা একটু বেশ খারাপ হয়েছে, তাই ওনার একটু সময় লাগছে। তো বাকিরা সবাই কেউ কেউ ম্যাগি, চা, কফি সবাই খাচ্ছে। আমি এই যে সামনে এখানে একটা নল দেখতে পেয়েছি, এখান থেকে আমার বোতলটা রিফিলিং করব, তারপর আবার নামবো। টি পয়েন্টটা যদি আপনারা চান, এখানে ফোন নাম্বার আছে, আপনারা পজ করে নিতে পারেন সেই জায়গাটার ফোন নাম্বার, এই গারুলি পাতালের। এখানে দেখুন নামবার সময় এদের দেখা পেলাম। একজন গ্রামবাসী এই ভেড়াগুলোকে নিয়ে যাচ্ছেন। দেখুন এই সামনেরটাকে দেখুন, কি বিরাট, আর কীরকম রং, অ্যাশ অ্যাশ কালারের। শুনলাম যে এই ভেড়াগুলোর এক একটার দাম প্রায় 20 থেকে 25,000 30,000 টাকা পর্যন্ত। আমরা নিচের দিকে চলে এসেছি। এই নীলগঙ্গা, আমাদের গাইড আগে আছেন। নীলগঙ্গাতে আমরা এখানে আমাদের যে প্যাক লাঞ্চ আছে সেটা খাবো। আমাদের গাইড রাজেন্দ্রজি এগিয়ে গেছেন, এবার ওই যে আমাদের ডাক দিয়েছে, চলুন যাই নিচে। সায়ুদ আগেই এসে এই গুড়ির উপর বসে পড়েছে। আর আমি একটা কাণ্ড হয়েছে জানেন আমার সাথে,
বেশি এক্সাইটেড হয়ে গেছি, আর নামতে গিয়ে স্লিপ করে একদম ধুপুস করে জলের মধ্যে পড়ে গেছি। সব ভিজে গেছে, জুতো টুতো একদম ভিজে একসার। জুতো খুলে কোনো মতে কি আর করবো, অবশেষে নেমে পড়েছি জলের মধ্যে। কনকনে ঠান্ডা জল, কিন্তু বেশ লাগছে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকতে। আর গাইড সমানে তাড়া দিচ্ছে, চালিয়ে চালিয়ে করছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, হোটেলটাকে রিফিলিং করে চলুন এবার যাই। এটা ওয়ান ভিলেজে ঢুকে গেছি, যেখান থেকে নীলগঙ্গা শুরু হয় সেখান থেকে ওয়ান ভিলেজ শুরু হয়ে যায়। ওই যে সকলে আগে এগোচ্ছে, আমিও যাব। আর দূরে যে বাড়িগুলো দেখছেন ওগুলো টি পয়েন্ট। এই টি পয়েন্টে পৌঁছেই খবর পেয়েছিলাম যে আন্টি গারুলি পাতালে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিশ্বাস করুন, তারপর থেকে ভিডিও করার মতন আর মনের অবস্থা ছিল না। যে মানুষটাকে সকালবেলা দেখে এসেছিলাম বসে হরলিক্স খাচ্ছে, সেই মানুষটার মৃত্যু সংবাদ যে বিকালবেলা পাবো, এটা সত্যি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আন্টির বডিটাকে যখন ঘোড়ায় করে স্লিপিং ব্যাগের মধ্যে করে নিয়ে আসছিল, সেই দৃশ্য সত্যি ভুলতে পারবো না। বরং আন্টির এই হাসি, কথা বলা মনের মণিকোঠায় থেকে যাক চিরকাল। লোহাজাঙ্গের সকাল, মনটা খুব বিশেষ ভালো নেই কারোরই। আমাদের রওনা দিতে হবে খুব ভোর ভোর, 6টা বাজে এখন। এই টেম্পো ট্রাভেলার করে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের আজকে ঋষিকেশ নেমে যেতে হবে। কারোর মুখে কোনো কথা নেই। আন্টির এই যে ঘটনা আমাদের সবাইকে নির্বাক করে দিয়েছে। আমাদের অনেক প্ল্যান ছিল, আমরা লোহাজাঙ্গে নেমে ক্যাম্প ফায়ার করবো, গান করব, মজা করব, কিন্তু আর সেসব হলো না। আমরা যারা পাহাড়ে যাই আমরা জানি যে কখনো কখনো নিজেদের মৃত্যু বা অন্য কারোর মৃত্যু আমাদের দেখতে হয়। যাই হোক, চলুন। ঋষিকেশ পৌঁছে গেছি, যে যার মতন চলে গেছে। আমি একটা গভর্নমেন্ট বাস পেয়েছি, সেটা করে এখন আমাকে পৌঁছাতে হবে হরিদ্বার। হরিদ্বার এখান থেকে অনেকটাই দূর, পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে। এই হোটেলটায় উঠেছিলাম। গুড মর্নিং। এখন হরিদ্বারের সকাল, আজকে 25 তারিখ। আমি হরিদ্বারে আজকে দিনটা কাটাবো। খুব বৃষ্টি হচ্ছে জানেন, পুরো ভিজে গেছি, ছাতা এনেছি। ফিরে যাই, চলুন রুমে। ফিরে গেছিলাম রুমে, তারপরে এই বিকালবেলা বৃষ্টিটা কমাতে আবার এসছি। একটু সন্ধে আরতি দেখব, তারপর আবার ফিরে গিয়ে লাগেজ গুছাতে হবে। সন্ধে আরতি শুরু হয়ে গেছে। সন্ধে আরতি দেখে সামনেই যে দাদা বৌদিটা রয়েছে সেখান থেকে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। আজকে 26 তারিখ। আমি একটা হরিদ্বার থেকে অটো নিয়ে যাচ্ছি কাশ্যপ গেট। কাশ্যপ গেট থেকে আমার বাস ছাড়বে। এটা কাশ্যপ গেট, পৌঁছে গেছি। এখন প্রায় 6:45 বাজে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি জানেন, এখানে ওয়েট করছি। আমার বাস আসবে সেই 9টার সময়। আসলে আমি বুঝতে পারিনি যে হরিদ্বার থেকে কাশ্যপ গেট আসতে কতটা সময় নেয়, তাই একটু আগেই পৌঁছে গেছি। অগত্যা বসে আছি। আমার বাস এসে গেছে ঠিক 9টা বাজে, একদম রাইট টাইমে আছে বাস। এখান থেকে যাব প্রথমে কাশ্মীরি গেট এবং সেখান থেকে যাব নিউ দিল্লি স্টেশন। কাশ্মীরি গেট পৌঁছে এখন নিউ দিল্লি স্টেশন যাব। সেখান থেকে আজকে আমার দুরন্ত শিয়ালদা, 4 ঘন্টা ট্রেন লেট। অবশেষে চলুন বাড়ি ফিরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।